শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজন। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জুলাই এক কাতারে এনেছিল সব শ্রেণী পেশার মানুষকে। পালানোর আগে গোপন নেটওয়ার্ক আর ভুয়া এনআইডিতে তোলা নম্বরে যোগাযোগ সেরেছিলেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে অল্টারনেশনে তার গণভবন অ্যাভেলেবল নেট ছিল, সে আউট অফ দ্য নেট ছিল না। উনি কনফিগার করে ওনার হাই স্পিড নেট এনজয় করছে ওনার গণভবন। আর কখনো তাবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ, জুলাই জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ফ্যাসিস্ট ফেরানোর পরিকল্পনা থেকেই অস্থিরতা তৈরির চেষ্টা কিনা প্রশ্ন। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ডকুমেন্টারি দেখানোর জন্য আসছে, কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে হট্টগোল, সভাস্থল ছেড়ে যান এনসিপি নেতারা। বিভাজন কাম্য নয় বললেন ক্ষুব্ধ রাষ্ট্রপতি। যে দৃশ্য এখানে দেখলাম সেটি দিয়েই অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছি, ব্যথিত হয়েছি। মহান জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে ধারণ করে ঐক্য, দেশপ্রেম, সততা ও পারস্পরিক শ্রদ্ধার শক্তিতে আমরা এগিয়ে যাই। জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। 11 দলের সমাবেশে বক্তারা। গণভোটের রায় বাস্তবায়ন না করলে পালানোর পথ পাবে না বিএনপি। গণভোটের রায় মেনে নেন। 70 ভাগ মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। কয়েক জেলায় কর্মসূচি ঘিরে ছাত্রদল ও শিবির কর্মীদের মধ্যে মারামারি। রাজধানীতে তিতুমির কলেজ ও আলিয়া মাদ্রাসায় উত্তেজনা। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। সোহরাওয়ার্দীতে কনসার্ট ফর ডেমোক্রেসিতে মাইলস ওয়ারফেজ সহ 7টি জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা। মানিক মিয়া এভিনিউয়ে বর্ষা বিপ্লবের গানে মনোজ্ঞ পরিবেশনা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। খরচ এত কম কিন্তু স্বাদ অনেক বেশি। রাঁধুনি রেডিমিক্স, খরচ কম, স্বাদ বেশি। মানুষ মানুষ আর মানুষ, এত এত মানুষের এক কাতারে একাত্তা আন্দোলন কে দেখেছে কবে? সংঘাত আর সহিংসতা চূড়ান্ত রূপে পরিবর্তিত হয় বাংলাদেশ 2.0। স্লোগান, আন্দোলন, প্রতিবাদ আর লেগে থাকা রক্তের দাগে জবনিকা ঘটে স্বৈরাচারী শাসন ব্যবস্থার। আন্দোলনের ব্যাপকতায় পৃথিবীর ইতিহাসে সরকার প্রধান সহ সংসদ সদস্য, স্পিকার, প্রধান বিচারপতি, এমনকি জাতীয় মসজিদের খতিব পালিয়ে যান। 36 দিনের টানা আন্দোলনে যুক্ত হন বুদ্ধিজীবী, শিক্ষক, নানা শ্রেণী পেশার মানুষ ছাড়াও গৃহিণী, ইমাম, শ্রমিক সবাই। আন্দোলনে যুক্ত হওয়া আদতে সাধারণ কিন্তু প্রকৃতপক্ষে অসাধারণ মানুষদের কথা জানাচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। আর ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান। চব্বিশ মাস আগে 24-এর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 36তম দিন, ইতিহাসের 36 জুলাই। 5 আগস্টে চূড়ান্ত আন্দোলনে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন হলেও পুরো 36 দিনই ছিল আন্দোলনের ব্যাপকতা।
শুরুতে ছাত্র, পরে জনতার সমাগমে জুলাইয়ের প্রতিদিনই যেন রণক্ষেত্র। সেখানে এক একজন বিক্ষোভকারী যেন আলেকজান্ডার বা নেপোলিয়ন বেশে অটল যোদ্ধা। বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের রাখতো না, অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না। শিক্ষার্থীদের উপর চরম আক্রমণে অতিষ্ঠ হয়ে শিক্ষকরা বিবেকের তাড়নায় জীবনের হুমকি জেনেও নেমেছিলেন রাজপথে। বলেছিলেন এখন চুপ থাকা অপরাধ। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও জ্ঞানী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। সেই সময় আসলে এদেশের কোনো বিবেকবান মানুষ নীরব থাকতে পেরেছে সেটা আমি মনে করি না। সারা বাংলাদেশের শিক্ষার্থীদের উপরে যখন ভয়াবহ নির্যাতন নেমে এসেছিল, আমার শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, তখন আসলে একজন শিক্ষক হিসেবে নীরব থাকার কোনো সুযোগ ছিল না। আর তো কোনো পথ খোলা ছিল না। মানুষের কোন অবস্থাটা দাঁড়ালে মানুষ মৃত্যুকে আর পরোয়া করে না। যখন এটা সন্তান সমদের জীবনের হুমকি স্বরূপ দাঁড়ায়, তখন বোধহয় কোনো পিতা মাতাই বা অভিভাবকই সেটা মেনে নিতে পারে না। আন্দোলনে নেমে পুলিশের অন্যায় আক্রমণে আহত কিংবা আটকের বিরোধিতা দেখেছে পুরো বিশ্ব। সুপারম্যানের মতো তরুণ নুসরাত পুলিশের গাড়ি থামিয়ে জানান দিয়েছে পুরো বাংলাদেশের শক্তি তার সাথে। আমাদের শরীরে তখন হচ্ছে গিয়ে মানে একটা অন্যরকম শিহরণ জাগতো, আমরা প্রতিবাদের মানে ভাষা খুঁজে পেতাম, শক্তি খুঁজে পেতাম। নেই ঢাল, নেই তলোয়ার, আছে শুধু বুক ভরা সাহস। তবুও যেন ইতিহাসের শক্তিমান যোদ্ধা তারাই। খোলা সড়কে পুলিশের গুলির মুখে হাতে থাকা টিন আর সামান্য ব্যারিকেডেই কাঁপন ধরিয়েছিল স্বৈরশাসকের। আমরা জানতাম না 5 আগস্টে হাসিনা পতন হবে, সেটা আসলে জানা ছিল না। দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল সেই সময়, সেই সূত্রে আমরা চেয়েছিলাম এই দেশ স্বাধীন হোক। আমরা তো পিছনে ছিলাম অনেক, তো প্রশাসনের কিভাবে পিছনে নেওয়া যায়, আমরা আসলে কিভাবে একটু সামনে আগাতে পারি, একটা ঢাল হিসাবে একটা মানে করতে পারি। তো এই সাহস জোগানোর জন্য আসলে মূলত এই টিনটা হাতে নেওয়া। ফুঁসে ওঠা ছাত্র জনতা রুখ পেকে কার সাধ্য আছে সেই রক্তচক্ষু উপেক্ষা করে তাদের যৌক্তিক দাবি অগ্রাহ্য করার? সেই অসীম এবং আদিম সাহসিকতাকে স্যালুট জানাতে প্রস্তুত পুরো বাংলাদেশ। রিকশা চালক সুজন যেন তাদেরই প্রতিনিধি। আমার এই সেলুটের কারণ কি, মানে কোনো ফেসিবাদ, কোনো স্বৈরাচার এই বাংলার জমিনে যেন আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সবাই ছাত্র জনতার পাশে থাকেন, আমি ছাত্র জনতার পাশে আছি। 5 আগস্টের লং মার্চ টু ঢাকায় দাবি, অঙ্গীকার, দফা একটাই, সরকার পতন। কারফিউ ও ব্যারিকেড ভেঙে ভয় গুলি প্রতিহত করে তৈরি হয় জনস্রোত। এক অবিশ্বাস্য ঐক্য মিছিলে মিলেছিল মানুষ, মানুষ আর মানুষ। সেখানে ছিল না কোনো রাজনৈতিক পরিচয়, পরিচয় একটাই, বাংলাদেশ। স্বৈরশাসনের পতনের মূল নায়ক এই এবং সেই সাধারণ মানুষের অংশগ্রহণ। শুধু ছাত্র নয়, পথে নেমেছিল মায়েরা, যারা এতদিন সন্তানকে ঘরে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। ছিলেন বাবারা, শহীদ পরিবারের সদস্যরা, শিক্ষক, শিক্ষিকা, চাকরিজীবী, শ্রমিক, ব্যবসায়ী, গার্মেন্টস মালিক, রিকশা চালক, সমাজের প্রতিটি স্তরের মানুষ। সবাই 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 এক কাতারে, এক লক্ষ্য পরিবর্তন, এক স্বপ্ন নতুন বাংলাদেশ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের চরম মুহূর্তে পুরো দেশকে ইন্টারনেট ব্ল্যাকআউটে রেখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ব্যবহার করতেন বিশেষ স্যাটেলাইট ইন্টারনেট। গণভবনের ছাদে বসানো হয়েছিল টাওয়ার ডাম্প। শুধু তাই নয়, ভুয়া জাতীয় পরিচয়পত্রে তোলা গোপন নম্বর আর স্যাটেলাইট ফোনে চালিয়েছেন শেষ মুহূর্তের সব যোগাযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিজিটাল ফরেন্সিক টিম উন্মোচন করেছে শেখ হাসিনার সেই গোপন টেলিকম নেটওয়ার্ক আর পলায়ন পর্বের চাঞ্চল্যকর সব তথ্য। আখলাকুস সাফা জানাচ্ছেন বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে ফুঁসে ওঠা রাজপথ, আন্দোলন দমাতে সারা দেশে নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউট। ডিজিটাল যোগাযোগের পথ বন্ধ করে চলে নির্মম হত্যাযজ্ঞ।
সারা দেশ বিচ্ছিন্ন হলেও গণভবনে থামেনি ইন্টারনেটের গতি। বঙ্গবন্ধু স্যাটেলাইট বর্তমানে বাংলাদেশ স্যাটেলাইটের বিশেষ ব্যাকআপ ব্যবস্থায় চলে শেখ হাসিনার হাই স্পিড ইন্টারনেট। গণভবনের ছাদে বসানো হয় টাওয়ার ডাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রযুক্তি দল খুঁজে পেয়েছে তার অকাট্য প্রমাণ। নেট আমাদের বন্ধ হলো, বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে অল্টারনেশনে তার গণভবনে অ্যাভেলেবল নেট ছিল এন্টার টাইম। সে আউট অফ দ্য নেট ছিল না তখনকার সময়। যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা তো আপনার আকাশ টেলিভিশনের মতো উইদাউট কর্ড, খালি কনফিগারেশন রিলেটেড বিষয়। উনি কনফিগার করে ওনার হাই স্পিড নেট এনজয় করছে ওনার গণভবনে। 1 আগস্টে পরিস্থিতি বুঝে যান সাবেক প্রধানমন্ত্রী। 3 আগস্ট এক দফা ঘোষণার পর তার ফোন থেকে যোগাযোগ করা হয় অন্তত 70টি নম্বরে। এর মধ্যে 11টি নম্বরের নাম, ছবি ও এনআইডি থাকলেও বাস্তবে সেসব ব্যক্তির কোনো অস্তিত্ব নেই। ভুয়া রেজিস্ট্রেশন, মানে সিমটা আসলে কারেক্টেড না, গভর্নমেন্টের নাম্বার রেজিস্ট্রেশন এমন একজনের নামে এখনো হয়তো সে নামেই আছে। 11টার ভিতরে 6টা লাইভ আছে, বাকি 5টা একটু বন্ধ আছে, ওরাও ঘটনার পর থেমে গেছে। 4 আগস্ট নিজের ব্যবহৃত ফোন নম্বরের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েন শেখ হাসিনা। যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নেন স্যাটেলাইট ফোন ও গণভবনের কর্মীদের ব্যক্তিগত নম্বর। স্যাটেলাইট ফোনেই সরাসরি যোগাযোগ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। আশ্রয় চান সাময়িক। At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. স্যাটেলাইট ফোনের আমরা একটা অস্তিত্ব পেয়েছি স্যাটেলাইট কানেক্টিভিটিতে, মানে একই সাথে স্যাটেলাইট ক্যারি আউট হয়েছে। দিল্লির সবুজ সংকেতের পর শুরু হয় চটজলদি পলায়ন পর্ব। বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা ও শেখ রেহানা পৌঁছান কুর্মিটোলার এয়ার মুভমেন্টে। সেখানকার ভিআইপি রুমে কাটানো 20 মিনিটে 2টি ফোন আলাপ সারেন তিনি। একটি বিদেশে থাকা মেয়ে পুতুলের নামে নিবন্ধিত নম্বর, কিন্তু নম্বরটি অ্যাক্টিভ ছিল দেশেই। আর অন্যটিতে কথা বলেন উড্ডয়নের ঠিক 1 মিনিট আগে। সূত্রগুলো বলছে 1 আগস্ট থেকেই স্বজনদের গোপনে দেশ ছাড়ার টেক্সট মেসেজ দিতে থাকেন শেখ হাসিনা, যদিও সব SMS এর ফরেনসিক শেষ হয়নি এখনো। শেখ হাসিনার যোগাযোগের সব তথ্যই মুছে দিয়েছিলেন গুমের মামলায় গ্রেফতার সাবেক সেনাকর্তা জিয়াউল আহসান। তার জলসিঁড়ির বাড়িতে তৈরি করেছিলেন নিজস্ব সার্ভার সিস্টেম। যে কোনো বিল্ডিংয়ে যে নর্মাল বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় তার থেকে কিন্তু বেশি বিদ্যুৎ সেখানে উনি অ্যালটমেন্ট নিয়েছিলেন জোর করে। তার মানে সেখানে উনি নিজস্ব একটা ডিজিটাল আর্কাইভিং বা ডিজিটাল আয়না ঘর। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ আর কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না জানিয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেনি। আইনের শাসন নিশ্চিতেই অভ্যুত্থানে হতাহতের প্রতিটি ঘটনার বিচার জরুরি বলেও মনে করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী জানান, শহীদের কাঙ্ক্ষিত দেশ প্রতিষ্ঠায় স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে, তবে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। ঠিক 2 বছর আগে 24-এর 5 আগস্ট এমন মেঘলা দিনে গণভবন অভিমুখে ছিল লাখো জনতার ঢল। নিজের অধিকারের জন্য বুক চিতিয়ে দাঁড়ানো সাহসী মুখগুলো সেদিন রক্তের বিনিময়ে পেয়েছিল মুক্তির স্বাদ। কত কত প্রাণ ত্যাগ আর হারানোর বীরত্ব গাথায় মেশানো ছাত্র জনতার অভ্যুত্থান, সেটির স্মৃতি ধরে রাখতেই গণভবন রূপান্তর হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। সকালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে ঘুরে দেখেন শহীদদের সব স্মৃতিচিহ্ন, বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক, সব যেন আন্দোলিত করে প্রত্যেককে। ঠিক বছর 2 আগেও এটি ছিল গণভবন, বাংলাদেশের সরকার প্রধানের বাসভবন। যে সরকার প্রধান নির্বাচিত হওয়ার কথা ছিল জনগণের প্রত্যক্ষ ভোটে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে, কিন্তু 2014, 18 এবং 24-এর মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন এই বাংলাদেশকেই নিয়ে যায় এক অনিবার্য গণ অভ্যুত্থানের পথে। একটি সাধারণ কোটা আন্দোলন থেকে 36 দিনের যে রক্তে রঞ্জিত ঘটনা প্রবাহ, তাই বাংলাদেশে নতুন সম্ভাবনার উদয় ঘটায় এবং গণভবন হয়ে ওঠে জুলাই স্মৃতি গণ অভ্যুত্থান জাদুঘর। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও। জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে শহীদ আনাসের মাকে সান্ত্বনা দিতে পারে এমন সাধ্যকার?
উদ্বোধনী পর্বের বক্তব্যে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাই বললেন, তাৎক্ষণিক ইতিহাস থেকে ভবিষ্যৎ রচনা করেছে এই স্মৃতি জাদুঘর। একবার হলো আসবে, সপরিবারে আসবে, নিজে আসবে, বন্ধু বান্ধব নিয়ে আসবে এবং কিছু সময় কাটানো এবং চিন্তা করার জন্য কেন এটা হলো, কিভাবে হলো, এটা কি আরো হবে নাকি এখানেই সমাপ্তি করবো আমরা। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ 1.5 দশকে ফ্যাসিবাদী সরকারের শাসনে গুম খুনের শিকার হয়েছিল দেশের জনগণ। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যার মতো বর্বর আচরণ ইতিহাসে বিরল। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। আমি আশা করি এই জাদুঘর শুধুমাত্র 2024 সালের নৃশংস ঘটনার স্মারক হবে না। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতের প্রতিটি ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারের। যারা হতাহত হয়েছেন পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। এই জাদুঘর কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না বলেও জানান তারেক রহমান। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। প্রধানমন্ত্রী জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতদের রাষ্ট্রীয় উদ্যোগে সহায়তা করার বিষয়ে সরকার আন্তরিক। শহীদদের নামে নিজ নিজ এলাকায় কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণের ঘোষণাও দেন তারেক রহমান। এই বাংলাদেশ আর কখনোই দাবিদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। হট্টগোল আর বিশৃঙ্খলার মধ্য দিয়ে হলো জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান। প্রামাণ্যচিত্রে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সভা ত্যাগ করেন এনসিপি নেতারা। জানিয়ে বিব্রত, ক্ষুব্ধ অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সভায় তিনি বলেন, জাতির মধ্যে বিভাজন কাম্য নয়। অনুশোচনাবিহীন গণহত্যাকারী দলের প্রধান দেশে ফিরলে মানুষ তার জবাব দেবে বলেও মন্তব্য করেন অস্থায়ী রাষ্ট্রপতি। নির্দেশনা একটাই, দাবি একটাই, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। জুলাই অভ্যুত্থানের উপর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এই প্রামাণ্যচিত্র শেষ হওয়ার পরপরই শুরু হয় হট্টগোল। আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অভিযোগ, প্রামাণ্যচিত্রে যথাযথ স্থান পায়নি এনসিপি নেতারা। জানিয়ে প্রতিবাদে সরব হন দলটির নেতাকর্মীরা। আপনারা কি নিজেদের জাহির করার জন্য আসছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য আসছেন? কি করছেন আপনারা? শহীদদের জন্য আপনারা কি করছেন? মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পাল্টা জবাব আরও উত্তাপ ছড়ায় সভাস্থলে। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হওয়া অনুষ্ঠানে তখন উপস্থিত ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, 3 বাহিনীর প্রধান ও কূটনীতিক সহ বিশিষ্টজনরা। হট্টগোলের মধ্যে সভাস্থল থেকে বেরিয়ে যান কূটনীতিকরা। সেটাকে আমরা সংশোধন করে আমাদের সকলের জন্য করবে। আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। মন্ত্রীর দুঃখ প্রকাশে পরে পরিস্থিতি শান্ত হলেও এনসিপি নেতা আক্তার হোসেন বক্তব্য দিয়ে নেতাদের নিয়ে সভাস্থল ত্যাগ করেন। শহীদ মিনারে যে 1 দফার ঘোষণা দেয়া হলো, সে বিষয়টা এখানে বিমালুম ভুলে যাওয়া হলো। এটা আমাদেরকে আহত করে। একটা সুন্দরের আকাঙ্ক্ষায় আমার পক্ষে এই প্রোগ্রামে অবস্থান করা আর সম্ভবপর নয়। বিশৃঙ্খলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। যে দৃশ্য এখানে দেখলাম সেটি দিয়েই অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছি, ব্যথিত হয়েছি। কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত। এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে এটাকে পুষে
সংসদের মতো একটা ওয়াকআউট এটি বাঞ্ছনীয় নয়। ভাই, আমরা তো জনগণের ভোট নিয়ে এখানে এসেছি, জনগণের নির্বাচিত প্রতিনিধি, আমরা হাওয়ার থেকে উড়ে এসে বসি নাই এখানে। সুতরাং এই সরকার নির্বাচিত একটি সরকার, এটুকু শ্রদ্ধা সম্মান প্রাপ্য। 24শে জুলাই গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে অস্থির রাষ্ট্রপতি বলেন, দেশে ফিরলে রাজপথেই তাদের মোকাবেলা করা হবে। আমরা ভুল করলে আমাদেরকে শুধরিয়ে দিবেন। আমরা তো আর আওয়ামী লীগ হতে পারবো না, হতেও চাই না। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে, দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্যে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের পরিণতি কি হবে আদালতেই তা চূড়ান্ত হবে। ব্যক্তির যেভাবে বিচার করা যায়, এই মানবতা বিরোধী এবং গণহত্যার জন্য সংগঠনেরও সেরকম বিচার করা যায়। আদালত নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কি হবে। আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, কোনো সুযোগ সুবিধা নয়, বরং বিবেকের তাড়নায় জুলাই অভ্যুত্থানে রাজপথে নেমেছিল ছাত্র জনতা। বিবেকের মধ্যে জেগে ওঠা দ্রোহ, সেই দ্রোহই আমাদের সন্তানদেরকে এই বিপ্লবের জন্য রাজপথে নামিয়েছিল। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদ ফিরে এসেছে। এই ফ্যাসিবাদ কোনোভাবেই সহ্য করা হবে না। 11 দলের নেতারা বলেন, এই বাংলাদেশ আর মাথা নত করবে না। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে সমাবেশের আয়োজন করে 11 দলীয় ঐক্য। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমবেত হয় নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। 11 দলীয় ঐক্যের অন্যতম শরিক দল এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সব দলের শীর্ষ নেতারা এতে যোগ দেন। বক্তব্যে বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন 11 দলের নেতারা। তারেক রহমান বাংলাদেশে ভালো কিছু দিতে পারবে না। তারেক রহমানের যখন পতন হবে, তখন আইসা মায়া কান্না করে লাভ হবে না, তখন একটু পিছনে পড়ে যাবেন। ফ্যাসিবাদের পথ থেকে সরিয়ে আনতে না পারি, তাহলে 1400 দ্বিগুণে 2800 মানুষের রক্তের মাধ্যমে আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। আমরা কি চাই? আমরা সুশাসন চাই, ন্যায় বিচার চাই, মানবতার বাংলাদেশ চাই, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক, বিদেশিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত থাকুক। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির বলেন, জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করছে সরকার। এ সময় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশ দেন তিনি। কার সাথে আতাত করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে, কারণ এর আগে নির্বাচনের আগে তিনিও তো এই দাবিগুলো করেছিলেন। এখন কেন সেগুলো হারিয়ে যাচ্ছে? আরও একটা আন্দোলন আসন্ন উল্লেখ করে লড়াইয়ের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন জামাত আমির। শিক্ষাঙ্গনের ছাত্র এবং শিক্ষকরা তারা আতঙ্কগ্রস্ত। সেই গণরুম, গেস্ট রুম, সেই ফেসিবাদ আবার নতুন অ্যাপ্রন গায়ে দিয়ে চলে আসছে কিনা। আমরা শিক্ষাঙ্গনের ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো, ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে। 2 বছর পেরিয়ে গেলেও জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন হয়নি বলে দাবি করছেন 11 দলীয় ঐক্যের নেতারা। তারা দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি করছেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। শ্রদ্ধা আর ভালোবাসায় দিনভর স্মরণ করা হলো জুলাই শহীদদের। 2 জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে গণ অভ্যুত্থানের চেতনায় আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বক্তারা।
সেই সাথে অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। দাবি করেন শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের। 5 আগস্ট দ্বিতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে রাজধানী জুড়ে বিভিন্ন দল ও সংগঠনের ছিল নানা আয়োজন। বিকেলে মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে জুলাই এখনও শেষ হয় নাই শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করে জামায়াত ইসলামী। প্রদর্শনীর উদ্বোধন শেষে সংগঠনটির আমির বলেন, যুব সমাজ ও জাতি যে পরিবর্তন চেয়েছিল সেই পরিবর্তন হয়নি। গত 4 দিন ধরে বাংলাদেশের শিক্ষাঙ্গনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সেই রামদা, সেই কিরিশ, সেই হাতুড়ি, সেই চাইনিজ কুড়াল, সেই হেলমেট। একই সময়ে শহীদদের স্মরণে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্মৃতি সম্মেলনের আয়োজন করে ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ। এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তারা আমাদেরকে যে ঐতিহাসিক দায়িত্বটা দিয়ে গেছেন সেটা পালন করার মতন সক্ষমতা আমাদের আছে। এদিকে বিকেলে শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা, ক্ষতিপূরণ, ফ্যাসিবাদের বিলোপ সহ 5 দফা দাবি নিয়ে বঙ্গভবন অভিমুখে প্রতীকী লং মার্চ মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। অংশ নেন জুলাই আন্দোলনের সমন্বয়ক, এনসিপির সাবেক নেতা ও শিক্ষার্থীরা। জনগণের আকাঙ্ক্ষাগুলো বা দাবিগুলো বা চাওয়াগুলো যদি একপাশে ফেলে দেওয়া হয় তখন সেটা রাজনীতির জন্য সুখকর হয় না। সকালে জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিস্ট পতন ও ছাত্র জনতার বিজয়ের 2 বছর পূর্তি উপলক্ষে র্যালি করেছে সাংবাদিক সংগঠন বিএফইউজে ও ডিইউজে। এই ছাত্রদের খুনিকে বাংলাদেশ আবার পুনর্বাসন করতে চান, সাংবাদিক সমাজ ঘরে বসে থাকবে না। সকালে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিতে শহীদদের জন্য দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে এনসিপি। শেখ হাসিনাকে সম্ভবত ভারত আর রাখতে চাচ্ছে না, কারণ তাকে রাখার মধ্যে আর কোনো কূটনৈতিক পাওয়া না পাওয়ার বিষয় নাই। এর আগে সকালে মল চত্বরে জুলাইয়ের আত্মত্যাগ ও গণ আকাঙ্ক্ষার স্মৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হচ্ছে জুলাই স্মৃতি স্তম্ভ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভায় অভ্যুত্থানে শহীদ 5টি পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়। এই শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ যেন আবার সেই কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়। আমরা চাই যে বাংলাদেশ হবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ। এদিকে সকালে রাজধানী শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। এদিকে সন্ধ্যায় শাহবাগে কনসার্ট ফর জুলাইয়ের আয়োজন করে ইনকলাব মঞ্চ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থান দিবসে রাজধানী জুড়ে ছিল বিভিন্ন কনসার্টের আয়োজন। শিল্পকলা একাডেমির আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় কনসার্ট ফর ডেমোক্রেসি। সবার জন্য উন্মুক্ত এই কনসার্টে সঙ্গীত পরিবেশন করে লালন, মাইলস, ওয়ারফেজ সহ বিভিন্ন ব্যান্ড। জুলাই গণঅভ্যুত্থানের 2য় বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষ সঙ্গীতানুষ্ঠান কনসার্ট ফর ডেমোক্রেসি। সংস্কৃতি মন্ত্রণালয় ও ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কনসার্টে অংশ নেয় 7টি জনপ্রিয় ব্যান্ড। অনুষ্ঠানে ছিল পুরস্কার বিতরণের আয়োজন। তোমার গানে জুলাই জাগে শীর্ষক প্রতিযোগিতায় জয়ীদের হাতে সময় পুরস্কার তুলে দেন সংস্কৃতি মন্ত্রী। প্রিয় কিছু ব্যান্ড লালন, হাইওয়ে, মাইলস এগুলো যেহেতু আসছে এই কারণে আসছে। একটু সমস্যা হচ্ছিল, তারপরে এখন আমরা গানগুলো অবশ্য উপভোগ করছি, অনেক মজাও হয়েছে, ভালো লাগলো। ভালো, অনেক স্পিকার, খুবই আনন্দজনক, আমরা খুব এনজয় করছি এই প্রোগ্রামটা। বৃষ্টির কারণে শুরুতে সঙ্গীত পিপাসুদের সমাগম কম হলেও পরে তা ধীরে ধীরে বাড়তে থাকে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
জুলাই গণ অভ্যুত্থান দিবসে অনুষ্ঠিত হয় বর্ষা বিপ্লবের গান শীর্ষক কনসার্ট। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এই কনসার্টের আয়োজন করে মনসুন কালচারাল অ্যালায়েন্স। এতে জনপ্রিয় সব শিল্পী ও ব্যান্ড দল সঙ্গীত পরিবেশন করে। এই আয়োজনে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এনসিপির নেতারা। বলেন, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য রয়েছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের বিজয়ের দিনে বিকেলে অনুষ্ঠিত হলো বর্ষা বিপ্লবের গান শীর্ষক কনসার্ট। শিল্পী যখন দালাল হইয়া স্বৈরাচারের সুনাম গায়, আমরা তখন মনে করাই সব শিল্পীরা মরে না, খাওয়া যারা তোলে সবাই আপনা মায়ের পেটের ভাত। বৃষ্টিস্নাত দুপুরে শুরু হয় বর্ষা বিপ্লবের গান শীর্ষক কনসার্ট। বিজয়ের দিনে এমন আয়োজনে খুশি সাধারণ মানুষ। আমরা হাসানের টানে আসছি এখানে। হাসান আর ওয়াফেজ আসলে আমরা গান উপভোগ করবো, বৃষ্টি পড়লে আমরা থাকবো। এই জুলাই আমাদের চেতন এবং আমরা এটাকে ধারণ করে সামনে গিয়ে যাবো। সন্ধ্যা নামার সাথে সাথে জমে ওঠে কনসার্ট। একে একে পারফর্ম করেন পারসা মাহজাবিন, শেজান, কুরে ঘর, অ্যাভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন ও আর্টসেলের মতো জনপ্রিয় সব শিল্পী ও ব্যান্ড দল। এরপর একে একে মঞ্চে ওঠেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, এছাড়াও এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ দলটির নেতারা। ভারপ্রাপ্ত স্পিকার বলেন, আধিপত্যবাদী ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যভাবে লড়তে হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা কায়েম করেছি, সেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দলবদ্ধ পথের সবাইকে ঐক্যবদ্ধভাবে এক নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এনসিপির নেতারা বলেন, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্য রয়েছে। 2 বছর পার হলেও আমরা ঐক্যবদ্ধ আছি। ইনশাআল্লাহ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারবো। বর্ডারের ওই পাশ থেকে দেখা না দিলে বন্ধু কথা কইও না। আমাদের সবাইকে শপথ নিতে হবে, আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণ করব, যেখানে সবাই আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ সবাইকে মিলে আমরা গড়ে তুলব। 5ই আগস্টকে কেন্দ্র করে যেখানে ঐক্যবদ্ধ হওয়ার কথা, সেখানে একটা অনৈক্যের বার্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হলো, সরকারের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেওয়া হলো। হাতে হাত রেখে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। অনেক ধন্যবাদ আপনাদের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সকল গণতান্ত্রিক শক্তিকে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, কোনো ব্যক্তি বা দল নয়, রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ মানদণ্ড হবে জনগণের স্বার্থ। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় এসব কথা বলেন হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় সংসদে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম সহ সংসদ সদস্য ও জুলাই যোদ্ধারা অংশ নেন। অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, বর্তমানে সংসদের প্রধান দায়িত্ব জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি সুবিচার করা। গৌরবময় জুলাইকে ধারণ করার আহ্বান জানান তিনি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ রেখে যাব, যেখানে ক্ষমতার নয়, আইনের সুশাসনের বিজয় হবে, বিভেদের নয়, জাতীয় ঐক্যের জয় হবে, ব্যক্তি ও দলের নয়, জনগণের স্বার্থই হবে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ মানদণ্ড। সকল গণতান্ত্রিক শক্তিকে ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন জেলায় আলোচনা সভা, র্যালির পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারদের সংবর্ধনা দেওয়া হয়। পরিবারের সদস্য ও আহতরা বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বৈষম্যমুক্ত হবে, এটাই তাদের প্রত্যাশা। জুলাই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বক্তারা। এদিকে দিবসটি উপলক্ষে বরিশালের আমতলা মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বলেন, যে শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে হটানো হয়েছে, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি। করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকব। প্রতিটি
সংস্কার প্রস্তাব যেটা প্রয়োজন সেটা সংবিধান সংস্কারের মাধ্যমে অবশ্যই, সংশোধনের মাধ্যমে অবশ্যই তারা গ্রহণ করবে। আওয়ামী লীগের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে মাগুরার কেশব মোড়ের বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের উপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরক সদৃশ বস্তু নিক্ষেপ ও আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে এই আগুন নিভে যায়। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। নিরাপত্তায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটির প্রকৃত কারণ ও নিক্ষিপ্ত বস্তুর ধরন সম্পর্কে নিশ্চিত করতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। জুলাই গণ অভ্যুত্থান দিবসে সরকারি ছুটির কারণে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও রাজধানীর কয়েকটি ক্যাম্পাসে আজও উত্তেজনা দেখা গেছে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে। আগের দিনের সংঘাতের রেশের মাঝেই কোথাও মারধরের অভিযোগ ওঠে, কোথাও হলে প্রবেশকে কেন্দ্র করে নতুন করে ছড়ায় উত্তেজনা। রাজধানীতে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও সরকারি মাদ্রাসা আলিয়ায় ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুপুরে শুরু হওয়া সংঘর্ষ ছড়িয়ে পড়ে আরও 2 শিক্ষা প্রতিষ্ঠানে। এতে দুপক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। অন্যদিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার ছাত্র শিবিরের নেতাকর্মীরা অভিযোগ করেন, সকালে হলে প্রবেশ করতে গেলে বকশীবাজার মোড়ে পুলিশ তাদের আটকে দেয়, তাই তারা হলে প্রবেশ করতে পারেননি। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। গতকাল সারা রাত আমরা রাস্তায় এক কাপড়ে আছি। এখন আমাদের প্রশাসনও আমাদেরকে ঢুকতে দিচ্ছে না এবং পুলিশ প্রশাসনও আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। জননিরাপত্তা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য এখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সম্পূর্ণ পরিস্থিতি। জুলাই গণ অভ্যুত্থান দিবসের কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। এছাড়া কয়েক জেলায় প্রশাসনের আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভা ঘিরে সকাল থেকে উত্তেজনা দেখা দেয় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে। দুপুরের দিকে সংঘর্ষে জড়ায় 2 সংগঠনের নেতাকর্মীরা। এতে আহত হন 5 জন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় মারামারিতে জড়ায় ছাত্রদল শিবির নেতাকর্মীরা। এ নিয়ে একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করে সংগঠনগুলো। শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় মঞ্চে বসাকে কেন্দ্র করে বিএনপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। এতে আহত হন 4 জন। লক্ষ্মীপুরে প্রশাসন আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের দিবসের আলোচনায় হট্টগোল হয়। কুড়িগ্রামেও প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল শিবির নেতাকর্মীদের মধ্যে হট্টগোল হয়। তারা যে আমাদের শৃঙ্খল ক্যাম্পাসকে অস্থিতিশীল করার লক্ষ্যে যে দেশীয় অস্ত্র নিয়ে বহিরাগতদের নিয়ে মহড়া দিচ্ছিল, তাদের ক্যাম্পাস থেকে আমরা বিতাড়িত করেছি। ছাত্রদলের সন্ত্রাসীরা অতর্কিতভাবে তাদের পূর্বনির্ধারিত আমরা দেশীয় অস্ত্র দেখেছি এবং তাদের ইন্টারনাল বিভিন্ন গ্রুপে আলোচনা হয়েছে, সেই অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে। সকালে উদ্বোধন শেষে জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত হওয়ার কথা ছিল জুলাই আহত ও শহীদদের পরিবারের জন্য। তবে জনগণের দাবির মুখে অবশেষে খুলে গেল ফ্যাসিবাদের কারখানার দরজা। জুলাই স্মৃতি জাদুঘরে শুধু জুলাইয়ের স্মৃতি সংরক্ষিত হয়নি, 17 বছরের শাসন আমলের গুম খুনের সব প্রমাণপত্র জনগণের কাছে মেলে ধরা হয়েছে এই জাদুঘরে। জনগণ ঘুরে ঘুরে দেখে সেগুলো, দাবি জানান এসব মর্মান্তিক ঘটনার যথাযথ বিচারের। কত স্মৃতি মনের খাতায় জমা, সেসব স্মৃতির পৃষ্ঠাগুলোই একে একে চোখের সামনে ভেসে উঠছে। 4 আগস্ট যাত্রাবাড়িতে শহীদ হয়েছিলেন ইয়াসির সরকার। জুলাই স্মৃতি জাদুঘরে তার স্মৃতির একাংশ দেখে আবেগ ঘন বোন হাফসা। আমার ভাইয়ের গণভবনে আসার অনেক ইচ্ছা ছিল, তো এখন হচ্ছে আমার ভাইয়ের স্মৃতিগুলো হচ্ছে সব গণভবনে। মুগ্ধের ভিডিও চিত্রের সামনেও স্থির হয়ে দাঁড়িয়ে বাবা। ছেলের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে বারংবার। চান জড়িতদের সবার সঠিক বিচার। আমি মনে করি যে শেখ হাসিনা সহ যারা এই খুন গুণের সাথে এবং এই দেশকে অস্থিতিশীল করার জন্য একটা রাজত্ব কায়েম করছিল, তার যারা জড়িত ছিল তাদের সঠিক বিচার
আমি আশা করি 17 বছরের ফ্যাসিবাদের কারখানা এই গণভবন এখন জুলাই স্মৃতি জাদুঘর। জাদুঘরের নিচতলায় স্থান পেয়েছে 17টি বছরের গুম খুনের প্রামাণ্য দলিল। শেখ হাসিনার শাসনামলে গুম খুনের শিকার হয়েছিলেন যারা, তাদের ছবিসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন দিয়ে সাজানো হয়েছে জাদুঘরের নিচতলা। ক্ষমতা টিকিয়ে রাখতে ভিন্ন মতের মানুষদের অত্যাচারে ব্যবহৃত হতো নানান বিভৎস সব যন্ত্রপাতি, সেগুলোও স্থান পেয়েছে জাদুঘরে। রয়েছে ঐতিহাসিক সেই লাল টেলিফোনের বোতাম চাপলেই এখন শোনা যাচ্ছে শেখ হাসিনার কণ্ঠে হত্যা আর নির্যাতনের সব পরিকল্পনার কল রেকর্ড। বিভিন্ন নেতাকর্মীদের সাথে শেখ হাসিনা যেভাবে কথা বলছে আর কি, যে কাকে কোথায় কিভাবে মানে কিলিং মিশনে পাঠানো হবে সেই ব্যাপারে একটা থিওরি দেওয়া হয়েছে এখানে। এখানে আমি যে শেখ হাসিনার সাথে বিভিন্ন নেতার যে ফোনালাপ, ওই ফোনালাপ শোনা যাচ্ছে। জাদুঘরের উপরতলায় থরে থরে সাজানো জুলাইয়ের স্মৃতিগুলো। জুলাই শহীদ নাফিসকে বহন করে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল যেই 3 চাকার অ্যাম্বুলেন্সে করে, সেই রিকশাটিও স্থান পেয়েছে এখানে। জুলাইয়ের আসল ছবি চিত্রিত হয় এমন ঐতিহাসিক বিভিন্ন ছবি, জুলাই শহীদদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, শহীদ আহতদের কাছ থেকে পাওয়া মানিব্যাগ এখানে থরে থরে সাজানো। বিভিন্ন কক্ষে আবার চলছে জুলাইয়ের বিভিন্ন ভিডিও চিত্র। মূল উদ্দেশ্য বাচ্চাটাকে নিয়ে, যাতে বাচ্চাটা পরবর্তীতে জানতে পারে যে আসলে আমাদের দেশে একটা স্বৈরশাসক ছিল। জুলাইয়ের যে আন্দোলনটা পুরোটাই এখানে তুলে ধরা হয়েছে, এই জন্য খুবই ভালো লাগলো আর কি। এখনো অনেক কাজ বাকি রয়েছে, মানে এরা তো আপ্রাণ চেষ্টা করছে করার জন্য, আমরা যা বুঝতে পারছি। কথা ছিল বুধবারই উদ্বোধনের পর জুলাই শহীদদের পরিবার এবং আহতদের জন্য জাদুঘর খুলে দেয়া হবে। বৃহস্পতিবার খুলবে জনসাধারণের জন্য। তাই উদ্বোধনের পর থেকেই প্রবেশ মুখে বাড়ছিল জনসাধারণের উত্তেজনা। এক পর্যায়ে বিকেলে জুলাই স্মৃতি জাদুঘরের গেট ধাক্কা দিয়ে প্রবেশ করেন সাধারণ জনগণ। পরে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তারা। আগামীকাল থেকে সর্বসাধারণের জন্য খুলবে জুলাই স্মৃতি জাদুঘরের দরজা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বৃহস্পতিবারের মধ্যেই পুরোদমে জাহাজ চলাচল শুরু হতে পারে হরমুজ প্রণালীতে। বিবদমান দুই পক্ষকে আলোচনা বসাতে যখন দৌড়ঝাঁপ চলছে মধ্যস্থতাকারীদের, তখন ইরানের সাথে চুক্তির বিষয়ে আবারও আশার কথা শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ইরানের সাথে আলোচনা খুব ভালো পর্যায়ে রয়েছে। তার দাবি, হরমুজ খুলে দেওয়ার বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে। এছাড়া ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট তেহরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাড়াবাড়ির পরিণতি হবে ভয়াবহ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।